নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কেদার রাজা। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজ উপন্যাসের 13 পর্ব। বৃদ্ধ গোপেশ্বর চাটুর্যেকে সঙ্গে নিয়ে শরৎ ফিরল নিজের বাসায়। বৃদ্ধ বললেন, এই বাড়ি? বেশ, কাল তুমি তৈরি হয়ে থেকো। তোমার এই বুড়ো ছেলের সঙ্গে কাল যেতে হবে তোমায়। পয়সা কড়ি না থাকে সেজন্যে কিছু ভেবো না। ছেলের সে ক্ষমতা আছে মা জননী। রেণুকা এতক্ষণ কিছু বুঝতে না পেরে অবাক হয়ে গিয়েছিল। শরৎকে চুপি চুপি বললে, উনি কে ভাই? আমার জ্যাঠামশাই। তোমাকে দেশে নিয়ে যাবেন? তাই তো বলছেন। হঠাৎ কালই চলে যাবে কেন? এই মাসটা থেকে যাও না কাশিতে। বলো তোমার জ্যাঠামশাইকে। খোকার সঙ্গে একবার দেখাও করতে হবে তো। আমাকে এত শিগগির ফেলে দিয়েই বা যাবে কোথায়? শরৎ বৃদ্ধকে জানালো, কালই যাওয়া মুশকিল হবে তার। যেখানে কাজ করছে, যারা এতদিন আশ্রয় দিয়ে রেখেছিল, তারা একটা লোক দেখে নিলে সে যাবার জন্য তৈরি হবে। বৃদ্ধ গোপেশ্বর চাটুর্যে তাতে রাজি হলেন। 5 দিনের সময় নিয়ে শরৎ রোজ রান্নাবান্নার পরে রেণুকাকে সঙ্গে নিয়ে খোকনদের বাড়ি যায়। কাশী থেকে কোন অনির্দেশ্য ভবিষ্যতের পথে সে যাত্রা শুরু করবে তা সে জানে না, কিন্তু খোকনকে ফেলে যেতে তার সবচেয়ে কষ্ট হবে তা সে এ কদিনে হাড়ে হাড়ে বুঝেছে। খোকনের মা ওর যাবার কথা শুনে খুবই দুঃখিত। শরৎ বলে, ও খোকন বাবা, গরিব মাসিমাকে মনে রাখবি তো বাবা? খোকন না বুঝেই ঘাড় নেড়ে বলে, তোমাকে একটা বল কিনে দেব মাসিমা? সত্যি? হ্যাঁ মাসিমা, ঠিক দেব। আমায় কখনো ভুলে যাবি নে? বড় হলে মাসিমার বাড়ি যাবি, মুরকি নাড়ু দেব ধামি করে, পা ছড়িয়ে বসে খাবি। খোকা ঘাড় নেড়ে বলে, বক্সিদের বড় বউ ওর নাম ঠিকানা সব লিখে নিলে। খোকনের মার কাছে ওর নাম ঠিকানা রইল। ফেরবার পথে শরৎ গণেশ মহল্লার পাগলির সন্ধানে ইতস্তত চাইতে লাগল, কিন্তু কোথাও তাকে দেখা গেল না। রেণুকাকে বললে, ওই একটা মনে বড় স্বাদ ছিল, পাগলিকে একদিন ভালো করে রেঁধে খাওয়াবো। তা কিন্তু হলো না। আমি মাইনে বলে কিছু চেয়ে নেব মিনুর কাকির কাছ থেকে। যদি কিছু দেয় তবে তোর কাছে রেখে যাব। আমার হয়ে তুই তাকে একদিন খাইয়ে দিস। রেণুকা ধরা গলায় বলে, আর আমার উপায় কি হবে বললে না যে বড়? তোমার ছত্র কবে এসে খুলছ কাশিতে? শরৎ সুন্দরী ছত্র। গরিব লোক দুটো খেয়ে বাঁচি। শরৎ হেসে ভঙ্গি করে ঘাড় দুলিয়ে বললে, হা, তোমার মরণ! এর মধ্যে ভুলে গেলি মুখ পড়ি? শরৎ সুন্দরী নয়, কেদার ছত্তর। ও ঠিক ঠিক, জ্যাঠামশায়ের নামে ছত্র হবে যে, ভুলে যাই ছাই। না হলেও তুই যাবি আমাদের দেশে। মস্ত বড় অতিথিশালা আছে, রাজরাজরার কাণ্ড। সেখানে 12 মাস খাবি রাজকন্যের সখী হয়ে। কি বলিস? তাহলে তো বলতে যাই দিদি ভাই। কবে যেন যাচ্ছি তাই বলো, জোরে না বেজোরে? তা কি কখনো হয় রে পোড়ার মুখী? জোরের পায়রা জোর ছাড়া করতে গিয়ে পাপের ভাগী হবে কে? মিনুর কাকিমাকে শরৎ বিদায়ের কথা বলতেই সে চমকে উঠল প্রায় আর কি। কেন যাবে, কোথায় যাবে, কার সঙ্গে যাবে, নানা প্রশ্নে শরৎ ব্যতিব্যস্ত হয়ে উঠল। তার কোনো কথাই অবশ্যই মিনুর কাকিমার বিশ্বাস হল না। ওসব চরিত্রের লোকের কথার মধ্যে 12 আনাই মিথ্যে। শরৎ বললে, আমায় কিছু দেবেন? যাবার সময় খরচপত্র আছে। যখন তখন হুকুম করলেই কি গেরস্তর ঘরে টাকা কড়ি থাকে? আমি এখন যদি বলি আমি দিতে পারবো না? দেবেন না,
আপনারা এতদিন আশ্রয় দিয়েছিলেন, এই ঢের। পয়সা কড়ির জন্যে তো ছিলাম না। গৌরীমা বলে দিয়েছিলেন, সব ঠিক করে দিয়েছিলেন, তাই এখানে ছিলাম। আপনাদের উপকার জীবনে ভুলব না। মিনুর কাকিমা শরতের কথা শুনে একটু নরমও হল। বললে, তা তা তো বটেই। তা আচ্ছা, দেখি যা পারি দেব এখন। বিদায়ের দিন শরৎ মিনুর কাকিমাকে অবাক করে দিয়ে বাড়ির ছেলে মেয়েদের জন্য কিছু না কিছু খেলনা ও খাবার জিনিস কিনে নিয়ে এলো। রেণুকাকে তার ঘরে একখানা লাল পাড় শাড়ি দিতে গিয়ে চোখের জলের মধ্যে পরস্পরের ছাড়াছাড়ি হল। রেণুকা বললে, এ শাড়ি আমার পরা হবে না ভাই, মাথায় করে রেখে দেব। তাই করিস মুখপুরি। কেন আমার জন্য খরচ করলে? ক টাকা দাম নিয়েছে? তোর সে খোঁজে দরকার কি? দিলাম, নে, মিটে গেল। জানিস আমি রাজকন্যে, আমাদের হাত ঝাললে পর্বত। রেণুকা চোখের জল ফেলতে ফেলতে বললে, তুমি আমায় ভুলে গেলে আমি মরে যাব ভাই। শরৎ মুখ ভেঙচি কেটে বললে, মরে ভূত হবি পড়ার মুখী। ভূত না তো পেতনি হবি। রাত্রে আমায় যেন ভয় দেখাতে যেও না। শরতের মুখে হাসি, অথচ চোখে জল। আবার কলকাতা শহর। গোপেশ্বর চাটুর্যে বললেন, এখানে বৃন্দাবন মল্লিকের লেনে আমাদের গাঁয়ের একজন লোক থাকে বাসা করে, আপিসে চাকরি করে। চলো সেখানে গিয়ে উঠি দুজনে। খুঁজতে খুঁজতে বাসা মিলল। বাড়ির কর্তা জাতিতে মোদক। স্বগ্রামের প্রবীণ ব্রাহ্মণ প্রতিবেশীর উপস্থিতিতে সে যেন হাতে স্বর্গ পেয়ে গেল। মাথায় রাখে কি কোথায় রাখে ভেবে যেন পায় না। বললে, মা ঠাকুরন কে? আমার ভাইজি, গড় শিবপুরে বাড়ি ওদের। তুমি চেনো না, মস্ত লোক ওর বাবা। তা চাটুর্যে মশাই, সব জোগাড় আছে ঘরে। দিদি ঠাকুরন রান্না বান্না করুন, ওরা সব জুগিয়ে দেবে এখন। আমার আবার আপিসের বেলা হয়ে গেল, 10টায় হাজির হতেই হবে। আমি তেল মাখি, কিছু মনে করবেন না। বাড়ির গৃহিণী শরৎকে যথেষ্ট যত্ন করলেন, তাকে কিছুই করতে দিলেন না। বাটনা বাটা কুটনোকোটা সবই তিনি আর তার বড় মেয়ে দুজনে মিলে করে শরৎকে রান্না চড়িয়ে দিতে ডাক দিলেন। শরতের জন্য মিছরি ভিজের শরবত, দই, সন্দেশ আনিয়ে তার স্নানের পর তাকে জল খেতে দিলেন। আহার আদির পর শরতের বড় ইচ্ছে হল একবার কালীঘাটে গিয়ে সে গৌরী মার সঙ্গে দেখা করে। বৃদ্ধ গোপেশ্বর চাটুর্যে শুনে বললেন, চলো না মা, আমারও ওই সঙ্গে দেব দর্শনটা হয়ে যাক। বিকেলের দিকে ওরা কালীঘাটে গেল। বাড়ির গৃহিণী তার বড় মেয়েকে সঙ্গে নিয়ে ওদের সঙ্গিনী হলেন। মন্দির প্রাঙ্গণে বিস্তৃত নাট মন্দিরে 2-3টি নূতন সন্ন্যাসী আশ্রয় গ্রহণ করেছেন। গৌরীমা তার পুরনো জায়গাটিতেই ধুনি জ্বালিয়ে বসে আছেন। শরৎকে দেখে তিনি প্রায় চমকে উঠলেন। বললেন, সরোজিনীরা কি কলকাতায় এসেছে? শরৎ তাঁর পায়ের ধুলো নিয়ে প্রণাম করে সব খুলে বললে। গৌরীমা বললেন, তোমার জ্যাঠামশাই কই দেখি। বৃদ্ধ চাটুর্যে মহাশয় এসে গৌরীমার কাছে বসলেন, কিন্তু প্রণাম করলেন না। বোধহয় সন্ন্যাসিনী তাঁর চেয়ে বয়সে ছোট বলে। বললেন, মা, আমি আপনার কথা শরতের মুখে সব শুনেছি। আপনি আশীর্বাদ করুন, আমি ওকে যেন ওর বাবার কাছে নিয়ে যেতে পারি। আপনার আশীর্বাদ ছিল বলে বোধহয় আমার সঙ্গে ওর দেখা হয়েছিল কাশীতে। গৌরীমা বললেন, তাঁর কৃপায় সব হয় বাবা, তিনি সব করছেন, আপনি আমি নিমিত্ত মাত্র। বাসায় ফিরে আসবার পথে শরতের কেবলই মনে হচ্ছিল, যদি কমলার সঙ্গে একবারটি পথে ঘাটে কোথাও দেখা হয়ে যেত, কি মজাই হতো তাহলে। কলকাতার মধ্যে যদি কারো সঙ্গে দেখা করবার জন্য প্রাণ কেমন করে, তবে সে সেই হতভাগিনী বালিকার সঙ্গেই আবার সাক্ষাতের আশায়। কাশীতে গিয়ে এই 1.5 বৎসরে সে অনেক শিখেছে, অনেক বুঝেছে। এখন সে হেনাদের বাড়ি আবার যেতে পারে, কমলাকে সেখান থেকে টেনে আনতে পারে। সে সাহস তার মধ্যে এসে গিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, সে হেনাদের বাড়ির ঠিকানা জানে না। শহর বাজারে ঘর বাড়ির ঠিকানা বা রাস্তা না জানলে বের করতে পারা যায় না, আজকাল সে বুঝেছে।
কলকাতায় এসে আবার তার বড় ভালো লাগছে। কাশী তো পুণ্য স্থান, কত দেউল, দেব মন্দির, ঘাট, যত ইচ্ছে স্নান করো, দান করো, পুণ্য করো। স্বয়ং বাবা বিশ্বনাথের সেখানে অধিষ্ঠান। কিন্তু কলকাতা যেন ওকে টানে। এখানে এত জিনিস আছে যার সে কিছুই বোঝে না। সেজন্যেই হয়তো কলকাতা তার কাছে বেশি রহস্যময়। এত লোকজন, গাড়ি ঘোড়া, এত বড় জায়গা কাশী নয়। শরৎ বলে, জ্যাঠামশাই, আপনি কোন কোন দেশে বেড়ালেন? বাংলাদেশের কত জায়গা পায়ে হেঁটে বেরিয়েছি মা। বর্ধমানে গিয়েছি, বইচি, শক্তিগড়, নারায়ণপুর গিয়েছি। রাঢ় দেশের কত বড় বড় মাঠ বেয়ে সন্ধেবেলা সুমুখ আঁধার রাত্রিরে একা গিয়েছি। বড় তালগাছ ঘেরা দিঘি, জনমানব নেই কোথাও। লোকে বলে ঠ্যাঙারে ডাকাতের ভয়। এমন সব দিঘির ধারে সারা দিন পথ হাঁটবার পরে বসে 4টি জলপান খেয়েছি। একদিন সে কথা গল্প করব তোমাদের বাড়ি বসে। বেশ জ্যাঠামশাই। বেড়াতে বড় ভালো লাগে আমার। আগে বাংলাদেশের মধ্যেই ঘুরতাম, এবার গঙ্গা কাশীও দেখা হলো। আমারও খুব ভালো লাগে। বাবা কোনো দেশ দেখেননি, বাবাকে নিয়ে চলুন, আবার আমরা বেরোব। খুব ভালো কথা মা, চলো এবার হরিদ্বারে যাব। সে কত দূর? কাশীর ওদিকে? সে আরো অনেক দূর শুনেছি। তা হোক, চলো সবাই মিলে যাওয়া যাক। বৃন্দাবন হয়ে যাব, তোমার বাবাও চলুন। জ্যাঠামশাই। কি মা, বাবার দেখা পাবো তো? আমি যখন কথা দিয়েছি মা, তুমি ভেবো না, সে বিষয়ে নিশ্চিন্তি থাকো। পরদিন গোপেশ্বর চাটুর্যে শরৎকে কলকাতায় তার স্বগ্রামবাসী কৃষ্ণচন্দ্র মোদকের বাসায় রেখে 2 দিনের জন্য গড়শিবপুরে গেলেন। শরৎকে আগে হঠাৎ গ্রামে না নিয়ে গিয়ে ফেলে সেখানকার ব্যাপারখানা কি জানা দরকার। গড়শিবপুরে গিয়ে সন্ধান নিয়ে কিন্তু তাঁর চক্ষু স্থির হয়ে গেল যা শুনলেন সেখানে। গ্রামের লোকে বললে, কেদার রাজা বা তাঁর মেয়ে আজ প্রায় 1.5 বৎসর 2 বৎসর আগে গ্রাম থেকে কলকাতায় চলে যান। সেখান থেকে তাঁরা কোথায় চলে গিয়েছেন তা কেউ জানে না। কলকাতায় তারা নেই এ কথাও ঠিক। যাদের সঙ্গে গিয়েছিলেন তারাই ফিরে এসে বলেছে। গোপেশ্বর চাটুর্যে গ্রামের অনেককে জিজ্ঞাসা করলেন, সকলেই ওই একই কথা বলে। সেবার যে সেই মুদির দোকানে কেদারের সঙ্গে বসে গান বাজনা করেছিলেন, সেখানেও গেলেন। কেদার গাঁয়ে না থাকায় গান বাজনার চর্চা আর হয় না। মুদি খুব দুঃখ করলে, গোপেশ্বরকে তামাক সেজে খাওয়ালে। অনেকদিন কেদার বা তাঁর মেয়ের কোনো সন্ধান নেই, আর আসবেন কিনা কে জানে। বৃদ্ধ তামাক খেয়ে উঠলেন। গ্রামের বাইরের পথ ধরে চিন্তিত মনে চলেছেন। শরতের বাপের যদি সন্ধান নাই পাওয়া যায়, তবে উপস্থিত শরতের গতি কি করা যাবে? কাশী থেকে এনে ভুল করলেন না তো? এমন সময় পেছন থেকে একজন চাষা লোক তাকে ডাক দিলে, বাবা ঠাকুর। গোপেশ্বর চাটুর্যে ফিরে চেয়ে দেখে বললেন, কি বাপু? আপনি কেদার খুড়ো ঠাকুরের খোঁজ করছিলে চিবাস মুদির দোকানে, আমিও সেখানে ছিলাম। আপনি কি তার কেউ হও? হ্যাঁ বাপু, আমি তার আত্মীয়। কেন, তুমি কিছু জানো নাকি? আপনি কারো কাছে বলবেন না তো? না, বলতে যাব কেন? কি ব্যাপার বলো তো শুনি। আমি তার বিশেষ আত্মীয়, আর আমার দরকারও খুব। লোকটা সুর নিচু করে বললে, তিনি হিংনাড়ার ঘোষেদের আড়তে কাজ করছেন যে। হিংনাড়া চেনেন? হলুদ পুকুর থেকে 3 ক্রোশ। আমি পটল বেচতে যাই সেবার মাঘ মাসে। আমার সঙ্গে দেখা। আমায় দিব্যি দিয়ে এলেন, গ্রামের কাউকে বলতে নিষেধ করে দিলেন, তাই কাউকে বলিনি। আপনি সেখানে যাও, পুকুরের উত্তর পারে যে ধান শস্যের আড়ত, সেখানেই তিনি থাকেন। আমার নাম করে বলবে গেঁওহাটির ক্ষেত্র সন্ধান দিয়েছে। আমাদের গাঁয়ের শখের যাত্রার দলে কতবার উনি গিয়ে বেহালা বাজিয়েছেন। আমায় বড্ড স্নেহ করতেন, মনে থাকবে? গেঁওহাটির ক্ষেত্তর কাপালি। গোপেশ্বর চাটুর্যে আশা করেননি এভাবে কেদারের সন্ধান মিলবে। বললেন, বড্ড উপকার করলে বাবু। কি নাম বললে? ক্ষেত্র।
আমি বলবো এখন তার কাছে। বড় ভালো লোক তুমি। সেই দিনই সন্ধ্যার আগে গোপেশ্বর চাটুর্যে হিংনাড়ার বাজারে গিয়ে ঘোষেদের আড়ত খুঁজে বার করলেন। আড়তের লোকে জিজ্ঞেস করলে, কাকে চান মশাই? কোত্থেকে আসা হচ্ছে? গড়শিবপুরের কেদারবাবু এখানে থাকেন? হ্যাঁ, আছেন, কিন্তু তিনি মালঞ্চার বাজারে আড়তের কাজে গিয়েছিলেন, এখনো আসেননি। বসুন। রাত্রির প্রায় 8:30টার সময় কে তাকে বললে, মুহুরী মশাই ওই যে ফিরছেন। গোপেশ্বর চাটুর্যের সামনে গিয়ে বললেন, রাজামশাই নমস্কার, আমায় চিনতে পারেন? গোপেশ্বরের দেখে মনে হলো কেদারের বয়স যেন খানিকটা বেড়ে গিয়েছে, কিন্তু হাব ভাবে সেই পুরনো আমলের কেদার রাজাই রয়ে গিয়েছেন পুরোপুরি। কেদার চোখ মিটমিট করে বললেন, হ্যাঁ চিনেছি, চাটুর্যে মশাই না? ভালো আছেন? তা একরকম আছি। এখানে কি চাকরি করছেন? আপনার মেয়ে কোথায়? আমার মেয়ে? কেদার যেন একবার ঢোক গিলে তারপর অকারণ হঠাৎ উৎসাহিতের সুরে বললেন, হ্যাঁ, মেয়ে কলকাতায়, তার মাসিমার। গোপেশ্বর চাটুর্যের সুর নিচু করে বললেন, শরৎমাকে আমার সঙ্গে এনেছি, সে আমার কাছেই আছে, কোনো ভয় নেই। এই কথা বলার পরে কেদারের মুখের ভাবের অদ্ভুত পরিবর্তন ঘটল। নিতান্ত নিরীহ নির্বোধ লোক ধমক খেলে যেমন হয়, তার মুখ যেন তেমনি হয়ে গেল। গোপেশ্বর চাটুর্যের মনে হল এখনই তিনি যেন হাত জোর করে কেঁদে ফেলবেন। বললেন, আমার মেয়েকে আপনি এনেছেন? কোথায় সে? কলকাতায় রেখে এসেছি, কালই আনব। বসুন এই নিরিবিলি জায়গায়, সব বলছি। ভগবান মুখ তুলে চেয়েছেন, কোনো ভয় নেই রাজামশাই, চলুন ওদিকে, বলি সব খুলে। গোপেশ্বর চাটুর্যে বললেন, আপনার মেয়ে আগুনের মতো পবিত্র। কেদার হা হা করে হেসে বললেন, ও কথা আমায় বলবার দরকার হবে না হে গোপেশ্বর, আমার মেয়ে, আমাদের বংশের মেয়ে, ও আমি জানি। গোপেশ্বর চাটুর্যে বললেন, রাজামশাই শেষটাতে কি এখানে চাকরি স্বীকার করলেন? কেদার অপ্রতিভের হাসি হেসে বললেন, ভুলে থাকবার জন্যে, স্রেফ ভুলে থাকবার জন্যে দাদা। এরা আমার বাড়ি যে গড়শিবপুরে তা জানে না। বেহালা বাজাইনি আজ এই 1.5 বছর। বেহালার বাজনা যদি কোথাও শুনি, মন কেমন করে ওঠে। চলুন আজই কলকাতায় যাই। আমার বড় ভয় করে, ভয়ানক জায়গা, আমি আর সেখানে যাব না হে। তুমি গিয়ে নিয়ে এসো আমার মেয়েটাকে, আজ রাতে এখানে থাকো, কাল রওনা হয়ে যাও সকালে। আমার কাছে টাকা আছে, খরচপত্র নিয়ে যাও। প্রায় 125 টাকা এদের গদিতে মাইনের দরুন এই 1.5 বছরে আমার পাওনা দাঁড়িয়েছে, আজ ঘোষ মশাইয়ের কাছে চেয়ে নেব। গোপেশ্বর চাটুর্যে পরদিন সকালে কলকাতায় গেলেন এবং 2 দিন পরে শরৎকে সঙ্গে নিয়ে স্বরূপপুর স্টেশনে নেমে নৌকাযোগে বৈকালে হিংনাড়া থেকে আধক্রোশ দূরবর্তী ছুতোরঘাটায় পৌঁছে কেদারকে খবর দিতে গেলেন। শরৎ নৌকাতেই রইল বসে। সন্ধ্যার কিছু আগে কেদার এসে বাইরে থেকে ডাক দিলেন, ও শরৎ। শরৎ কেঁদে ছইয়ের মধ্যে থেকে বার হয়ে এলো। সে যেন ছেলে মানুষের মতো হয়ে গেল বাপের কাছে। অকারণে বাপের ওপর তার এক দুর্জয় অভিমান। কেদার বড় শক্ত পুরুষ মানুষ, এমন সুরে মেয়ের সঙ্গে কথা বললেন যেন আজ ওবেলাই মেয়ের সঙ্গে তাঁর দেখা হয়েছে, যেন রোজই দেখা সাক্ষাৎ হয়। কাঁদিস নে মা, কাঁদতে নেই, ছি, কেঁদো না, ভালো আছিস? শরৎ কাঁদতে কাঁদতেই বললে, তুমি তো আমার সন্ধান নিলে না বাবা, তুমি এত নিষ্ঠুর। আজ যদি মা বেঁচে থাকতো, তুমি এমনি করে ভুলে থাকতে পারতে? দুজনেই জানে কারো কোনো দোষ নেই, যা হয়ে গিয়েছে তার ওপর হাত ছিল না বাবা বা মেয়ের কারো। রাগ বা অভিমান সম্পূর্ণ অকারণ। কেদার অনুতপ্ত কণ্ঠে বললেন, তা কিছু মনে করিস নে তুই মা, আমার কেমন ভয় হয়ে গেল। আমায় ভয় দেখালে পুলিশ ডেকে দেবে, তোমায় ধরিয়ে দেবে, সে আরো কত কিছু। আমার সব মনেও নেই মা। যাক, যা হয়ে গিয়েছে, তুমি কিছু মনে করো না। চলো চলো, আজই গড়শিবপুরে রওনা হই, 1.5 বছর বাড়ি যাইনি।
গড়শিবপুরের রাজবাড়ি এই 1.5 বছরে অনেক খারাপ হয়ে গিয়েছে। চালের খড় গত বর্ষায় অনেক জায়গায় ধসে পড়েছে। বাঁশের আড়া ও বাতা উইয়ে খেয়ে ফেলেছে। বাড়ির উঠোনে 1 হাঁটু বন জঙ্গল। আজ গোপেশ্বর চাটুর্যে ও কেদার অনবরত কেটে পরিষ্কার করেও এখনো সাবেক উঠোন বের করতে পারেনি। নিড়ানি ধরে সামনের উঠোনের লম্বা লম্বা মুথো ঘাস উপড়ে তুলতে তুলতে কেদার বললেন, ওমা শরৎ, আমাদের একটু তামাক দিতে পারো? গোপেশ্বর চাটুর্যে উঠোনের ওপাশে কুকসীমা গাছের জঙ্গল দা দিয়ে কেটে জড়ো করতে করতে বলে উঠলেন, ও কি রাজামশাই, না না, মেয়ে মানুষদের দিয়ে তামাক সাজানো, ওরা ঘরের লক্ষ্মী। না, ছি, তামাক আমি সেজে আনছি গিয়ে। ততক্ষণ শরৎ তামাক ধরিয়ে কলকেতে ফোঁ পাড়ছে। দুপুর গড়িয়ে বিকেলের ছায়া ঈষৎ দীর্ঘতর হয়েছে। বাতাসে সদ্য কাটা বন জঙ্গলের কটু তিক্ত গন্ধ, ভাঙা গড়বাড়ির দেউড়ির কার্নিশে বন্য পাখির কাকলি। কাশিতে যখন ছিল তখন ভাবেনি আবার সে দেশে ফিরতে পারবে কখনো। আবার সে এমনিতর বৈকালে বাবাকে নিরান হাতে উঠোনের ঘাস পরিষ্কার করতে দেখবে। বাবার তামাক সাজবার সুযোগ আবার সে পাবে। তামাক দিয়ে শরৎ বললে, বাবা, হিম হয়ে বসে থেকো না, এবেলা একটা তরকারি নেই যে কুটি, ব্যবস্থা করো আগে। কেদার কিছুমাত্র ব্যস্ত না হয়ে বললেন, কেন, পুকুর পাড়ে ঝিঙে দেখে এলাম তো তখন। কালো পায়রা দিঘির পাড়ে বাঁধানো ঘাটের পাশে ঝোপের মাথায় বন্য ঝিঙে ও ধুঁদুলের লতা বেড়ে উঠেছে। কেদারের কথার লক্ষ্যস্থল সেই বুনো ধুঁদুলের গাছ। শুধু ঝিঙে বাবা? তাই নিয়ে এসে ভাতে দে। কি বলো হে দাদা, হবে না? গোপেশ্বর চাটুর্যে বন জঙ্গল কাটতে কাটতে একটা ঝালের চারা দায়ের মুখে উপড়ে ফেলেছিলেন। সেটিকে পুনঃপ্রতিষ্ঠিত করবার জন্য কিছুক্ষণ থেকে প্রাণপণ চেষ্টা করছিলেন। অন্যমনস্কভাবে ঘাড় নেড়ে বললেন, খুব খুব, রাজভোগ ভেসে যাবে। কেদার বললেন, তবে তাই করো মা শরৎ, তাই নিয়ে এসো। শরৎ কালো পায়রা দিঘির ধারে জঙ্গলে এলো ঝিঙে খুঁজতে। আজই দুপুরবেলা ওরা গরুর গাড়ি করে এসে পৌঁছেছে এখানে। বাপ ও জ্যাঠামশাই সেই থেকে বন জঙ্গল পরিষ্কার নিয়েই ব্যস্ত আছেন। সে নিজে ঘরদোর পরিষ্কার করছিল। এইমাত্র একটু অবসর মিলেছে, চোখ মেলে চারিদিকে চাইবার। কালো পায়রা দিঘির টলটলে জলে রাঙা কোমদ ফুল ফুটেছে গড়বাড়ির ভগ্নস্তূপের দিকটাতে। এই তো বাঁধা ঘাট। ঘাটের ধাপে শ্যাওলা জমেছে। কুকসীমার জঙ্গল বেড়েছে খুব। গতকাল বাসন মাজেনি ঘাটটাতে বসে, কাল সকালে আসতে হবে আবার। ছাতিম বনের ছায়ার দিকে চেয়ে সে চুপ করে দাঁড়িয়ে থাকে। ছাতিম বনের ওপরে ওই দেউলের গম্বুজাকৃতি চূড়োটা বনের আড়াল থেকে মাথা বার করে দাঁড়িয়ে আছে। ছায়া ওপার থেকে এপারে এসে পৌঁছেছে। চাতালের যে কোণে বসে শরৎ বাসন মাজত, এপারের বটগাছটার ডাল তার উপর ঝুঁকে পড়েছে। শরৎ যেন কতকাল পরে এসব দেখছে। জন্মান্তরের তরুণদ্বার অতিক্রম করে এ যেন নতুন বার পৃথিবীতে এসে চোখ মেলে চাওয়া বহুকালের পুরনো পরিচয়ের পৃথিবীতে। কালো পায়রা দিঘির ধারের এমনি একটি সুপরিচিত বৈকালের স্বপ্ন দেখে কতবার চোখের জল ফেলেছে কাশিতে পরের বাড়ি দাসত্ব করতে করতে। দশাশ্বমেধ ঘাটের রানায় সন্ধেবেলা রেণুকার সঙ্গে বসে, রাজগিরিতে গৃধ্রকূট পাহাড়ের ছায়াবৃত পথে মিনুর সঙ্গে বেড়াতে বেড়াতে। সে শরৎ নেই আর। শরৎ নিজের অনুভূতিতে নিজেই বিস্মিত হয়ে গেল। নতুন দৃষ্টি, নতুন মন নিয়ে ফিরেছে শরৎ। পল্লীগ্রামের ক্ষুদ্র অভিজ্ঞতা যে শরৎ সুন্দরীর দৃষ্টি সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ রেখেছিল, আজ বহির্জগতের আলো ও ছায়া, পাপ ও পুণ্যের সঙ্গে সংস্পর্শে এসে যেন শরতের মন উদারতর, দৃষ্টি নবতর দর্শনের ক্ষেত্রে প্রসারিত হয়েছে। ঝিঙে তুলে রেখে শরৎ বারবার দিঘির ঘাটের ভাঙা চাতালে, প্রাচীন বটতলায় নানা কারণে অকারণে ছুটে ছুটে আসতে লাগলো শুধু এই নতুন ভাবানুভূতিকে বারবার আস্বাদ করবার জন্যে। একবার উপরে গিয়ে দেখলে গ্রামের জগন্নাথ চাটুর্যে কার মুখে খবর পেয়ে এসে পৌঁছে গিয়েছেন। বাবা ও জ্যাঠামশাইয়ের সঙ্গে বসে গল্প করছেন। ওকে দেখে জগন্নাথ বললেন,
এই যে মা শরৎ, তা কাশি গয়া অনেক জায়গা বেরিয়ে এলে বাবার সঙ্গে আর গোপেশ্বর ভায়ার সঙ্গে? ভালো, প্রায় 1.5 বছর বেড়ালে। বুদ্ধিমতী শরৎ বুঝল এ গল্প জ্যাঠামশাই রচনা করেছেন তাদের দীর্ঘ অনুপস্থিতির কারণ নির্দেশ করার জন্যে। শরৎ জগন্নাথ চাটুর্যের পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। এসো এসো মা, থাক, চিরজীবী হও। তা কোন কোন দেশ দেখলে? কেদার বললেন, 1.5 বছর ধরে তো বেড়ানো হয়নি। আমি মধ্যে চাকরি করেছিলাম হিংনাড়ার বাজারে ঘোষেদের আড়তে। এই গোপেশ্বর দাদা সপরিবারে পশ্চিম গেলেন, শরৎকে নিয়ে গিয়েছিলেন। শরৎ বললে, চা খাবেন জ্যাঠামশাই? যাবেন না, বসুন, আমি বাসনগুলো ধুয়ে আনি পুকুরঘাট থেকে। আবার সে ছুটে এলো কালো পায়রা দিঘির পাড়ে ছাতিম বনের দীর্ঘ ঘন শীতল ছায়ায়। পুরনো দিনের মতো আবার রোদ রাঙা হয়ে উঠে গিয়েছে ছাতিম গাছের মাথায়। বেলা পড়ে এসেছে। এমন সময় দূর থেকে রাজলক্ষ্মীকে আসতে দেখে সে হঠাৎ লুকিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। রাজলক্ষ্মীর হাতে একটি প্রদীপ, তেল সলতে দেওয়া। দুজনেই দুজনকে দেখে উচ্ছ্বসিত আনন্দে আত্মহারা। রাজলক্ষ্মী হেসে বললে, মানুষ না ভূত দিদি? ভূত, তোর ঘাড় মটকাবো। তারপর দুজনে দুজনকে জড়িয়ে ধরলে। শুনিসনি আমরা এসেছি? কারো কাছে না, কে বলবে? আমি অবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, উঠে এই আসছি। কোথায় চলেছিস রে এদিকে? তোমাদের উত্তর দেউলে পিদিম দিচ্ছি আজ এই 1.5 বছর, বলে গিয়েছিলে মনে নেই? সত্যি ভাই? না, মিথ্যে। আর জন্মের বোন ছিলি তুই, এই বংশের মেয়ে ছিলি কোনো জন্মে। এতদিন কোথায় ছিলে তোমরা দিদি? কাশিতে। সব বলবো গল্প তোকে, চল। আজ পিদিম তুমি দেবে দিদি? নিশ্চয়, ভিটে যখন এসেছি তখন তোকে আর পিদিম দিতে হবে না, তবে আমার সঙ্গে চল। কালো পায়রা দিঘির ওপারে ছাতিম বন নিবিড় হয়েছে। তার ছায়ায় ছায়ায় উত্তর দেউলের যাবার পথে বাদুরনখী গাছের জঙ্গল তেমনি ঘন, যেমন শরৎ চিরকাল দেখে এসেছে। তবে এখন গাছ শুকিয়ে যায়নি, সবে বেগুনি রঙের ফুল ধরেছে বড় বড় সবুজ পাতার আড়ালে। শরৎ আগে আগে প্রদীপ হাতে, রাজলক্ষ্মী পেছনে। কত পরিচিত পুরনো পথ। সারা জীবনই যেন অতীব শান্ত ও নিরুপদ্রব আরামে এই বাদুরনখী গাছের জঙ্গলের মধ্যে দিয়ে চলেছে সে। তার পিতৃগৃহের পুণ্য আবেষ্টনী তার জীবনের পাথেও জুগিয়ে এসেছে। যে জীবনের না আছে রাত্রি, না আছে অরুণোদয়, শুধু এমনি চাপা গোধূলি, হইচইহীন কর্মকোলাহলহীন। প্রদীপ দিয়ে ওরা আবার ফিরল। পথের দুপাশে পুষ্পশ্রীর লীলায়িত চেতনা ওর আগমনে যেন আনন্দিত। কতকাল পরে রাজকন্যা বাড়ি ফিরেছে। রাজলক্ষ্মী বলে, এহ দিদি, এ ঘরে বসে রাঁধবে কি করে? জল পড়ে মেজে যে একেবারে নষ্ট হয়ে গিয়েছে। পিঁড়ি পেতে নেব এখন। তুই আমার বাপের ভিটের নিন্দে করিসনি বলে দিচ্ছি। রাজলক্ষ্মী হেসে বললে, সেই ছেলে মানুষই স্বভাব এখনো যায়নি শরদ্দি। চা খাবি? তা খাচ্ছি। এখন বলো, এতকাল কোথায় ছিলে তোমরা? রাজরাজরার কাণ্ড, একটু হিল্লি দিল্লি বেরিয়ে আসা গেল। সে তো বুঝতেই পারছি। আজ রাত্রিরে এখানে খাবি রাজলক্ষ্মী? কিন্তু কিছু নেই বলছি, শুধু ধুঁধুল ভাতে ধুঁধুল ভাজা। ভাঙা ঘরে এই 2 তরুণীতে বসে বহুকাল পরে আবার আসর জমালে। ওদিকে 2 বৃদ্ধ উঠোনে 2 কাঁঠাল কাঠের পিঁড়ি পেতে বসে অনেক রকম রাজা উজির বধের গল্প করছিলেন। জগন্নাথ চাটুর্যে ইতিমধ্যে চলে গিয়েছেন। ভাই, জ্যাঠামশাই আর বাবাকে চাটুকু দিয়ে আয় তো। রাজলক্ষ্মী চা দিতে গেলে কেদার বললেন, আরে আমার মা লক্ষ্মী যে, আয় আয়, কতকাল পরে দেখলাম, ভালো ছিলি? গোপেশ্বর চাটুর্যেও বললেন, হ্যাঁ, এ খুকিকে তো দেখেছি বটে এখানে। কি নাম যেন তোমার মা? রাজলক্ষ্মী দুজনের পায়ের ধুলো নিয়ে প্রণাম করে রান্নাঘরে চলে গেল। কেদার বললেন, দাদা, এবার এখানে কিছুদিন থেকে যাও, একসঙ্গে দিন কতক কাটানো যাক। শরৎ মা বলছিল,
তীর্থভ্রমণে একবার চলুন, বেরুনো যাক রাজামশাই। কেদার নিশ্চিন্ত আরামে চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে বললেন, আর কোথাও বেরুতে ইচ্ছে করে না দাদা। বিদেশে বড় গোলমাল, শুনলে তো সবই। আমাদের এই জায়গাটাই ভালো, বাইরে নানান রকম ভয়। কেন এখানে ওখানে বেরোনো? আমার হাতে এখনো যা টাকা আছে, এ বছরটা হেসে খেলে চলে যাবে। খাজনাপত্তর কেউ দেয়নি 2 বছর, কাল থেকে আবার তাগাদা শুরু করি। শরৎ নিজের তামাক সেজে আনতেই গোপেশ্বর চাটুর্যে হাঁ হাঁ করে উঠলেন। তুমি কেন মা, তুমি কেন? আমাকে বললেই তো হতো। এসব আমি পছন্দ করিনি, মেয়েদের দিয়ে তামাক সাজানো। রাজামশাইয়ের তামাক আমি সাজব। কেদার বললেন, তুমি আমার বয়সে অনেক বড় দাদা। আমার যে উপকার তুমি করেছ, তার ঋণ আমি বা আমার মেয়ে কেউ শুধতে পারবো না। আমার এই বাড়িতে যতদিন ইচ্ছে থাকো। তোমার বাড়ি, তোমার ঘরদোর। আমার মেয়ে তোমার আমার তামাক সাজবে, এ আর বেশি কথা কি দাদা? গোপেশ্বর চাটুর্যে বললেন, আচ্ছা রাজামশাই, ওই কালো পায়রা দিঘির ওপারের বন কেটে বেশ আলু হয়, কিছু বীজ এনে। না দাদা, ওসব আমাদের বংশে নেই। চাষ কাজ করে চাষা লোকেরা। আমার দরকার হয় গড়ের জঙ্গল থেকে মেটে আলু তুলে আনব। সোজা মেটে আলুটা হয় গড়ের জঙ্গলে? সে বছর উত্তর দেউলের গায়ের বন থেকে আলু তুলেছিলাম, এক একটা আধমন 30 সের। আলুর অভাব কি আমার? হঠাৎ জগন্নাথ চাটুর্যকে পুনরায় আসতে দেখে উচ্চকণ্ঠে বললেন, ও শরৎ, জগন্নাথ খুড়ো আসছেন, আর একটু চা পাঠিয়ে। জগন্নাথ চাটুর্যে আস্তে আস্তে বললেন, তুমি বাড়ি এসেছ শুনে অনেকে দেখা করতে আসছে কেদার রাজা। আমি গিয়ে সাতকড়ির চণ্ডী মণ্ডপে খবরটা দিয়ে এলাম, সেই জন্যই গিয়েছিলাম। ও, একটু তেল আনতে বলো তো শরৎকে। বিছুটি যা লেগেছে গায়ে, বড্ড বিছুটির জঙ্গল বেড়েছে গড়ের খালের পথটাতে। ছিলে না অনেক দিন, চারিধারে বন জঙ্গল হয়ে। গোপেশ্বর চাটুর্যে বললেন, কাল আমি সব কেটে সাফ করে দেব, দেবেন তো দেখিয়ে জায়গাটা। জগন্নাথ চাটুর্যে এসেছেন এদের সব খবর সংগ্রহ করতে। একটু পরেই তিনি বড় বেশি আগ্রহ দেখাতে লাগলেন। একা এতদিন কোথায় ছিলেন, কিভাবে কাটলো, সেসব খবর জানতে। জগন্নাথ বললেন, তুমি কি বরাবর হিংনাড়ায় ছিলে এই 1.5 বছর, না আর কোথাও? না, আমি গিয়ে হিংনাড়াতেই। কাদের আড়তে বললে? ঘোষেদের আড়তে। বিপিন ঘোষ, বিনোদ ঘোষ 2 ভাই, ওদেরই। মাঠসের বিনোদ ঘোষ? মাঠসে তো ওদের বাড়ি নয়, শত্রুঘ্নপুর। সে আবার কোন দিকে? নাম তো শুনিনি। শত্রুঘ্নপুর, বাজিতপুর, রামনগর থানা। কেদার ক্রমশ অস্বস্তি বোধ করছিলেন জগন্নাথ চাটুর্যের জেরায়। এত খুঁটিনাটি জিজ্ঞেস করবার কি দরকার তিনি বুঝতে পারলেন না। জগন্নাথ চাটুর্যে পরের ছিদ্র অনুসন্ধান করে জীবন কাটিয়ে দিলেন কিনা তাই ভয় হয়। গোপেশ্বরকে দেখিয়ে জগন্নাথ বললেন, ইনি সেই একবার তোমার এখানে এসেছিলেন না? চমৎকার হাত তবলার, একদিন শুনতে হবে আবার। হ্যাঁ। শরৎ বুঝি এর পরিবারের সঙ্গে তীর্থ করে এলো? হ্যাঁ। বেশ বেশ। জগন্নাথ চাটুর্যে হঠাৎ বললেন, ভালো কথা কেদার ভায়া, শুনেছ বোধহয় প্রভাসের বাবা হারান বিশ্বাস মারা গিয়েছে আজ বছরখানেক হলো। প্রভাসদের কলকাতার বাড়িতে তোমরা তো প্রথম যাও না? কেদারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। জগন্নাথ চাটুর্যে কতটা জানে বা না জানে আন্দাজ করা শক্ত। কি ভেবে ও কি কথা বলছে তাই বা কে জানে। হঠাৎ প্রভাসের কথা তোলার মানে কি? তবুও সত্য কথার মার নেই ভেবে তিনি বললেন, প্রভাসদের বাড়িতে তো ছিলাম না আমরা, একটা বাগান বাড়িতে আমাদের থাকবার জায়গা করে দিয়েছিল। কতদিন সেখানে ছিলে তোমরা? বেশি দিন নয়, 3-15। তারপর কোথায় গেলে? এইবার জবাব দিলেন গোপেশ্বর চাটুর্যে। বললেন, তারপর একদিন আমার সঙ্গে হঠাৎ দেখা। আমি ওদের সঙ্গে দেখা করলাম বাগান বাড়িতে গিয়ে। তারপর দিন সকালে আমার বাড়ির সকলে তীর্থ করতে বেরিয়েছিল, সেই সঙ্গে শরৎকে নিয়ে গেলাম। রাজামশাই দেশে চলে আসছেন, হিংনাড়ার বাজারে ঘোষেদের আড়তের একজন কর্মচারীর সঙ্গে ওর চেনা ছিল, সে নিয়ে গিয়ে চাকরি জুটিয়ে দিলে।
এই হলো মোট ব্যাপার। কেমন, এই তো রাজামশাই? হ্যাঁ, ওই বই কি। দুপুরবেলা, কেউ কোথাও নেই। গোপেশ্বর কালো পায়রার দিঘিতে মাছের চার করতে গিয়েছেন। আহার আদির পর কেদারকে নিয়ে মাছ ধরতে যাবেন। শরৎ বাবাকে একা পেয়ে বললে, আচ্ছা বাবা, আমার খোঁজ করলে না কেন? কেদার এ কথার কি উত্তর দেবেন? এসব ব্যাপারকে তিনি এড়িয়ে চলতে চান। জীবনের সবচেয়ে বড় ধাক্কাকে তিনি ভুলে যেতে চেষ্টা করে আসছেন। তার সবচেয়ে ভয় মেয়ে পাছে আবার ওইসব কথা তোলে। আমতা আমতা করে বললেন, তা খোঁজ করি কোথায়? আমার তোমাকে ওরা বলেছিল আমি ইচ্ছে করি তোমার সঙ্গে দেখা করিনি, না? বলো বাবা, তা যদি বিশ্বাস করে থাকো, আমি তোমার সামনেই দিঘির জলে ডুবে মরব। এবার কেদার যেন একটু বিচলিত হলেন। তার অনড় আত্মস্বাচ্ছন্দ্য বোধ এইবার একটু ধাক্কা খেলে মেয়ের মুখের দিকে চেয়ে তিরস্কারের সুরে বললেন, তাই তুই বিশ্বাস করিস যে আমি ওসব ভাবতে পারি? দে, একটু তেল দে মাখবার, দেখি আবার গোপেশ্বর ভায়া মাছের চারের কতদূর কি করলে। তোর রান্না হলো? বেশ বাবা, কি নিশ্চিন্তেই থাকতে পারো তুমি, তাই শুধু আমি ভাবি। ঘরে আগুন লাগলেও বোধহয় তোমার সাড়া জাগে না। মানুষ যে কি করে তোমার মতো। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি, উত্তর দেবে? কেদার বিষণ্ণ মুখে বললেন, কি? প্রভাসের নামে তোমাকে কেউ কিছু বলেছিল তো? সেই মুখ পোড়া গিরিনি বলে থাকবে। তুমি পুলিশে খবর দিলে না কেন? তারাই বললে পুলিশে খবর দেবে তোর নামে। তাতেই তো আমি পালিয়ে এলাম। পুলিশের কাছে নালিশে কে আসামি কে ফরিয়াদি হয় এ বিষয়ে সুস্পষ্ট ধারণা নেই শরতের। ওসব বড় গোলমেলে ব্যাপার। সে চুপ করে রইল। কেদার বললেন, কষ্ট পেয়েছিস না মা? যাও, তোমাকে আর। না মা, ছি, রাগ করতে নেই। কি রাঁধছিস? বেগুন এনে দেব এখন ওবেলা? গেঁওহাটি যাব তাগাদা করতে। বেটারা আজ 2 বছর খাজনার নামটি করেনি। করবে কি? তুমি ছিলে এ চুলোয়, মেয়েকে ভাসিয়ে দিয়ে নিজেও ভেসে পড়েছিলে। কি নির্বিকার পুরুষ মানুষ তুমি, তাই শুধু ভাবি বাবা। শরতের এই মেজাজকে কেদারের চিনতে বাকি নেই। এ সময় ওর সামনে থাকতে যাওয়া মানে বিপদ টেনে আনা। কেদার তেল মেখে সরে পড়লেন। বাবাকে যতক্ষণ দেখা গেল শরৎ চেয়ে চেয়ে দেখলে। তারপর তিনি কালো পায়রা দিঘির পাড়ের বন্ধুদুলের লতাজালের আড়ালে অদৃশ্য হয়ে গেলে শরৎ 2 হাতের মধ্যে মুখ গুজে নিঃশব্দে ফুলে ফুলে কাঁদতে লাগল। তার বাবা, তাদের বন জঙ্গল ঘেরা এত বড় গড় বাড়ি, কত পুরনো ভাঙা মন্দির, উত্তর দেউল, বারাহী দেবীর ভগ্ন পাষাণ মূর্তি, ওই ছায়ানিবিড় ছাতিম বন, এসব ফেলে তাকে কোথায় চলে যেতে হয়েছিল ভাগ্যের বিপাকে। আর যদি সে না ফিরত, আর যদি বাবাকে না দেখত, গড়বাড়ির মাটির পুণ্য স্পর্শ লাভের সৌভাগ্য যদি আর না ঘটত তার। কার পায়ের শব্দে সে মুখ তুলে দেখলে রাজলক্ষ্মী একটা বাটি হাতে রান্নাঘরের দাওয়ায় উঠছে। এই আর একটি মানুষ যাকে দেখে শরৎ এত আনন্দ পায়। 1.5 বছরের মধ্যে কত জায়গা সে বেড়ালো, কত নতুন নতুন মেয়ের সঙ্গে আলাপ হলো, কিন্তু এমন কি একটা দিনও গিয়েছে যেদিন সে এই গরিব ঘরের মেয়েটার কথা ভাবেনি? কি রে ওতে? তোমাদের জন্য একটু শুক্তো নি, মা বললেন জ্যাঠামশাইকে দিয়ে আয়। খাওয়া হয়েছে? পাগল, এখনই খাওয়া হবে? তোমাদের এখান থেকে গিয়ে নাইব, তারপর। আর বাড়ি যায় না, এখানেই খা। না না শরৎদি, খেতেই হবে। আচ্ছা, কেন অমন করিস বলতো? কতকাল 2 বোনে বসে একসঙ্গে খাইনি, তা তোর মনে পড়ে? মোটে কাল আর আজ যদি হয়, সত্যি ভাই, বিশ্বাস এখনো হচ্ছে না যে আমি আবার গসশিবপুরের ভিটেতে বসে আছি, 1 যুগ পর আবার এ মাটিতে। রাজলক্ষ্মীকে শরৎ এখনো সব কথা খুলে বলেনি। রাজলক্ষ্মীও ওকে খুঁটিনাটি কিছুই জিজ্ঞেস করেনি প্রথম আনন্দের উত্তেজনায়। শরৎ মনে মনে ঠিক করে রেখেছে রাজলক্ষ্মীকে সে অবসর সময় সব খুলে বলবে। বন্ধুত্বের মধ্যে দেওয়াল তুলে রাখা তার পছন্দ নয়। শরৎ বললে,
এই 1.5 বছরে গাঁয়ের খবর বল, কিছুই তো জানি নে। চিনতে বুড়ি মরে গিয়েছে জানো? আহা, তাই নাকি? কবে মলো? ফাল্গুন মাসে। গুরুপদ জেলের সেই হাবা ছেলেটা মরে গিয়েছে আষাঢ় মাসে, ম্যালেরিয়া জ্বরে। আহা, পাঁচি গয়লানির বাড়ি চোর ঢুকে সব বাসন নিয়ে গিয়েছিল। থানার দারোগা এলো, এর নাম লিখলে ওর নাম লিখলে, কিছুই হলো না শেষটা। ভালো কথা, ও পাড়ার সেজো খুড়িমার ছেলে পিলে হবে দেখে গিয়েছিলাম। একটা ছেলে হয়েছে, বেশ ছেলেটি, দেখতে যাবে কাল? বেশ তো, চল না। সাতকড়ি চৌধুরীর মেয়ের বিয়ে হয়েছে। কেন হবে না? হাতে পয়সা আছে, মেয়ের বিয়ে বাকি থাকে? শরৎ হেসে বললে, কেন রে, তোর বুঝি বড় দুঃখ বিয়ে না হওয়ায়? কার না হয় শরৎদি, যদি সত্যি কথা বলা যায়? যেমনি মা হিম হয়ে বসে আছে, তেমনি মেজো খুড়িমা হিম হয়ে বসে আছে। আমার এদিকে 18 পেরুলো, লোকের কাছে বলে বেড়ান 15তে নাকি পা দিয়েছি। এমন রাগ ধরে। শরৎ হেসে গড়িয়ে পড়ে আর কি। ওমা, তুই হাসালি রাজলক্ষ্মী, আজকালকার মেয়ে সব হলো কি? সত্যি রে, তোর মনে কষ্ট হয়? ওই যে বললাম দিদি, সত্যি কথা বললে হাসবে সবাই। তুমি বললে তাই বললাম। আমি দেখব রে তোর সম্বন্ধ। না, হাসি না শরৎদি, এতদিন তুমি ছিলে না, আমার মন পাগল পাগল হয়ে উঠত। এই গায়ে একঘেয়ে থাকলে মানুষ পাগল হয়ে যায় না, তুমিই বলো? তার চেয়ে মনে হয় যা হয় একটা দেখে শুনে দে, একঘেয়েমির হাত থেকে নিস্তার পাই। জন্মালাম গড়শিবপুর, তো রয়েই গেলাম সেই গড়শিবপুরে। এই যে তুমি কত দেশ বেরিয়ে এলে শরৎদি, কেন বেরিয়ে এলে? নতুন জিনিস দেখবার জন্যে তো। শরৎ গম্ভীর সুরে বললে, আমার কপাল দেখে হিংসে করিস নে ভাই, তোকে সব খুলে বলবো সময় পেলে। রাজলক্ষ্মী বিস্ময়ের সুরে বললে, কেন শরৎদি? সে কথা এখন না ভাই, বাবা আসছেন, সরে আয়। কেদার গামছায় মাথা মুছতে মুছতে বললেন, কে ও? রাজলক্ষ্মী? বেশ মা, বেশ। হ্যাঁ, ভালো কথা শরৎ, মনে পড়ল নাইতে নাইতে, তোর মায়ের সেই কড়িগুলো কোথায় আছে মা? শরৎ হেসে বললে, কোনো ভয় নেই বাবা, লক্ষ্মীর হাঁড়িতেই আছে। প্রথম দিন এসেই আমি আগে দেখে নিয়েছি, ঠিক আছে। ও, তা বেশ। আর তোর মার সেই ভাঙা চিরুনিখানা? সেই গোল তোরঙ্গের মধ্যে রেখে গিয়েছিলাম, সেখানেই আছে, সেও দেখে নিয়েছি সেদিন। ডাকি তবে গোপেশ্বর দাদাকে, রান্না হয়েছে তো? কেদার আবার গেলেন পুকুর পাড়ে গোপেশ্বর চাটুর্যেকে ডাকতে। শরৎ মৃদু হেসে রাজলক্ষ্মীকে বললে, দুটি নিষ্কর্মা আর নিশ্চিন্দি লোক এক জায়গায় জুটেছে, জ্যাঠামশাই আর বাবা, দুই সমান, দুটিতে জুড়ি মিলেছে ভালো। কেদার বলতে বলতে আসছিলেন, বেহালা বাজাইনি আজ 1.5 বছর দাদা, তারগুলো সব ছিঁড়ে নষ্ট হয়ে গিয়েছে। আজ ওবেলা ছিবাসের ওখানে আসর করা যাক গিয়ে। তোমার তবলাও অনেকদিন শোনা হয়নি। আজ এ পর্যন্ত। উপন্যাসের 14 পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।